ফের তাপপ্রবাহের চোখ রাঙানি দক্ষিণবঙ্গে। আজ থেকে ফের তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে। গত দুদিন যেখানে তাপমাত্রাটা কিছুটা হলেও কমেছিল, 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস, কোনো কোনো জায়গায় কমেছে, কোথাও 3 ডিগ্রি সেলসিয়াস, খুব বেশি হলে হয়তো কমেছিল, তারপর আজ থেকে ফের আগের পরিস্থিতি, সেই তাপপ্রবাহ, সেই রকম গরম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, গত 2-3 দিন কোনো কোনো জায়গায় বৃষ্টি হলেও অনেক জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকায় তাপমাত্রা কিছুটা কমেছিল, কিন্তু একটা বিষয়, এই যে তাপপ্রবাহের ফের যে সতর্কতা যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে দেওয়া হয়েছে, এই তাপপ্রবাহ এবার কদিন চলবে? দেখো, এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা জানাতে পারছেন না যে স্বস্তি কবে মিলবে। দক্ষিণবঙ্গে তো স্বস্তির কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা, এমনকি উত্তরবঙ্গেও সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গে আজ থেকে যেমন সব জেলাতেই তাপপ্রবাহ, শুধু তাপপ্রবাহ নয়, এতদিন হলুদ সতর্কবার্তা ছিল, অর্থাৎ তাপপ্রবাহের যে পরিমাণ, সেই তাপপ্রবাহে হিটওয়েভের যে চরম গরম, সেই গরমটা কিছুটা কম থাকলেও এখন থেকে আগামী 7 দিন তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের সব জেলার জন্য, এবং লাল সতর্কতা অর্থাৎ চরম তাপপ্রবাহ বা তীব্র তাপপ্রবাহ চলবে অন্তত 4 জেলাতে: পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর ও বাঁকুড়া। এই 4 জেলাতে বেশ কিছু অংশে চরম তাপপ্রবাহ বা তীব্র তাপপ্রবাহ চলবে, এবং এর পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে যেমন তাপপ্রবাহ থাকবে, তেমনি চরম তাপপ্রবাহ থাকবে পশ্চিমের জেলা ও পশ্চিমের সংলগ্ন জেলাগুলিতে, এবং সেখানে কমলা সতর্কতা জারি হয়েছে। এমনকি উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুর অর্থাৎ বালুরঘাটে নির্বাচন রয়েছে, সেখানেও কমলা সতর্কতা হিট ওয়েভের জারি করা হয়েছে, এবং দিনাজপুর অর্থাৎ রায়গঞ্জের দিকে, উত্তর দিনাজপুর, সেখানেও হিট ওয়েভ থাকবে, তবে সেখানে হলুদ সতর্কতা। অর্থাৎ শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রেও কিন্তু একই রকম সতর্কতা থেকেই যাচ্ছে, এবং যে দিকের সব থেকে অবস্থা খারাপ অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলাগুলো, সেই দিকে এবার একটু নজর রাখি। পাশাপাশি বাঁকুড়া এবং ঝাড়গ্রাম দুই জেলা থেকে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, তাদের সঙ্গেও কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, ঝাড়গ্রাম থেকে রয়েছেন রাজু এবং বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত। আমি একটু প্রথমে বাঁকুড়ায় ছবিটা দেখবো। বাঁকুড়াতে সকালবেলাও যখন প্রিয়ব্রতর সঙ্গে কথা হচ্ছিল, তার আগে বিশ্বজিৎ তখনও জানিয়েছিল বাঁকুড়ার ক্ষেত্রে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রিয়ব্রত, সকাল 8টায় তোমার সঙ্গে কথা বললাম, তখনও তুমি রোদে দাঁড়িয়েছিলে। এখন 10টা বাজে, 10টা বেজে গেছে ইতিমধ্যেই। এখন তাপ কোন পর্যায়ে পৌঁছলো, মানে কিরকম কষ্ট হচ্ছে বর্তমানে ওখানে যারা রয়েছেন তাদের? একেবারে সাগরিক, তোমার সঙ্গে যখন সকালবেলায় কথা হচ্ছিল তখনই আমি বলেছিলাম যে সকালবেলায় কিন্তু মানুষজন কাজকর্ম সেরে নিতে চাইছেন। সেই কাজকর্ম সেরে নেওয়ার কাজটা প্রায় শেষের দিকে, কেননা 11টা থেকে 4টে পর্যন্ত এই সময়টা কিন্তু তাপপ্রবাহ চলবে, লু বইবে, এবং এই গরম হাওয়ায় কিন্তু আবহাওয়াবিদ থেকে শুরু করে ডক্টর, চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু বারণ করছেন মানুষকে বেরোলে কিন্তু প্রিকশন নিয়ে বেরোতে হবে। সেক্ষেত্রে রোদ চশমা, মাথায় ছাতা এবং প্রচুর পরিমাণ জল খেতে হবে। সেইগুলো মানুষজন করছেন ঠিকই, কিন্তু যে তাপপ্রবাহ শুরু হয়েছে সেই তাপপ্রবাহ কিন্তু আগামী 2 দিন কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে বাঁকুড়া জেলা জুড়ে। সেক্ষেত্রে তুমি বুঝতে পারছো যে বাঁকুড়া জেলায় কিন্তু এই ধরনের জহন জ্বালা আগেও চলেছে ঠিকই, কিন্তু এই যে রেড অ্যালার্ট এটা কিন্তু জারি করা হয়নি কখনো। এবং রেড অ্যালার্ট যে জারি করা হয়েছে, যে পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে, মাঝে দুদিন একটু তাপমাত্রাটা হয়তো কমেছিল, তারপর ফের একবার এই রকম পরিস্থিতি, সত্যি কোথায় গিয়ে তাপমাত্রা থামবে কেউ জানে না। আমি একটু ঝাড়গ্রামের দিকে অবশ্যই নজর রাখবো। ঝাড়গ্রাম থেকে আমাদের সঙ্গে রাজু রয়েছেন। রাজু, ঝাড়গ্রাম জেলাতে গত দুদিন একটু আকাশ মেঘলা থাকায় একটু গুমোট গরম ছিল, আজকের গরম কি একই রকম রয়েছে সেখানে? দেখো, আজকে আবার চড়া রৌদ্র বেরিয়েছে, এবং যেখানে তাপমাত্রা ছিল অনেকটাই কম, সেই জায়গায় আজ তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি, এবং যেটা হয়তো দুপুরের দিকে আরো হয়তো বৃদ্ধি পাবে, এবং যা প্রায় 44 ডিগ্রিতে গিয়ে ঠেকবে। সেক্ষেত্রে তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে ভাবসার গরম একটা রয়েছে, তার সাথে যেমন বাতাসে লু বইছে, এবং সকাল থেকে কার্যত যে সমস্ত রাস্তাঘাট রয়েছে সেগুলো ফাঁকা রয়েছে, কারণ যেখানে হাওয়া অফিসের যে পূর্বাভাস এবং কিছুক্ষণ আগে যে বিশ্বজিৎ যে কথাটা বলছিল যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, সেক্ষেত্রে এভাবে যদি তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকে তাহলে হয়তো এই সপ্তাহে রেকর্ড ভাঙবে এখানকার তাপমাত্রা, কারণ প্রায় 50 ছুঁয়ে যাবে তাপমাত্রা, কারণ আর তাতেই আরো নাজেহাল হতে হবে শহরবাসীকে। বেশ, বর্ধমান দুর্গাপুরে বিজেপির ফ্ল্যাগ ছেড়ার অভিযোগ, ভোট প্রচারে বেরিয়ে তৃণমূলকে দোষারোপ দিলীপের। বাংলায় ধমকানো চমকানোর রাজনীতি চলছে।
ড্রেন থেকে বিজেপির পতাকা তুলে সরব পদ্মপ্রার্থী। দেখি সব ফ্ল্যাগ হাওয়া হয়ে গেছে। তা আমরা যখন হাঁটতে হাঁটতে পাড়ার ভিতর দিয়ে আসছি, দেখছি ড্রেনে ডাস্টবিনে আমাদের ঝান্ডা সব পড়ে আছে, খুলে ওগুলোকে কাঠিগুলোকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে। টিএমসির রাজনীতি এখানে চলে এসছে, পাড়ায় লোককে ধমকানো, এখানে সব চা দোকান বন্ধ করতে আজকেও। আমার চা চক্রের এমন ঠেলা, টিএমসির লোকেরা সব পাড়ায় চা দোকান বন্ধ করতে শুরু করেছে, ঝান্ডা খুলতে আরম্ভ করেছে, ব্যানার খুলতে আরম্ভ করেছে। আমার মনে হয় ওরা আর কিছু করতে পারে না লোকের জন্য। এভাবে বিজেপিকে সারা দেশে কেউ আটকাতে পারেনি, এখানেও পারবে না। কেউ বাংলা খোর আছে, বাংলা খাচ্ছে, জয় বাংলা বলে লাফাচ্ছে, আর বিজেপি ফ্ল্যাগ খুলছে। এই ধরনের রাজনীতি পশ্চিমবাংলাকে অনেক নিচে নিয়ে গেছে, এবার বন্ধ হবে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবুর কাছ থেকে জানতে চাইবো, জয়প্রকাশ বাবু, দিলীপ বাবু তো বলছেন এই ধমকানো চমকানোর রাজনীতি বাংলাকে অনেক নিচে নিয়ে গেছে। এই পরিস্থিতিতে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলবেন আপনি? ধমকানো চমকানোর কাজটা তো দিলীপ বাবু করছেন প্রথম দিন থেকে। কোনোদিন হাতে লাঠি, কোনোদিন হাতে গদা, কোনোদিন হাতে ত্রিশূল, একে মারবো, ওকে ধরবো, বেঁধে রাখবো, এসব ভাষা কে ব্যবহার করেছেন? আজকে বড় বড় কথা বলছেন, ভয় পেয়ে গেছেন। সব থেকে বড় কথা হচ্ছে এগুলো সব সাজানো নাটক। ওই দুটো ফ্ল্যাগ সাইডে পড়ে ফেলে রেখে দেবে, ওখান দিয়ে হেঁটে যাবেন, আর উনি এই নাটকটা করবেন মিডিয়ার সামনে। এই যে ক্যামেরা ডেকে নিয়ে এইসব কাজ, এগুলো হচ্ছে সাজানো নাটক। আর সব থেকে বড় কথা, সঙ্গে দেখুন সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত ওই জোনা 7 থেকে 8 ওনার চামচা বৃত্ত, সেই তারাই ঘিরে রেখেছে। আর কোনো লোক নেই, কোনো সংগঠন নেই। দিলীপ বাবু এক একদিন এক একটা জিনিস হাতে নিয়ে বেরোন, কখনো কুৎসা করেন, কখনো অন্যদের গালাগালি দেন, আর সারাদিন সংবাদ মাধ্যমে ভেসে থাকেন। আজকে নতুন নাটক শুরু করলেন যে আগে লোক পাঠিয়ে কিছু ফ্ল্যাগ আর কিছু ফেস্টুন ওই সাইডে ফেলে রেখে তারপর তুলবেন, ক্যামেরায় উঠবে। সঙ্গে আছে, দেখে নিন আপনারা, কয়েকজন সিকিউরিটির লোক কেন্দ্রীয় বাহিনীর, আর কিছু চামচাবৃন্দ, আর কেউ নেই। এই হচ্ছে দিলীপ বাবুর শুরু এবং দিলীপ বাবুর শেষ। জামানতটা যেন বাঁচাতে পারেন সেইটার দিকে নজর দিন। বেশ, ধন্যবাদ। যে আপডেটের দিকে নজর রাখবো, সম্পত্তি করে লক্ষ্মী লাভ। কলকাতা পুরসভার লক্ষ্মী লাভ সম্পত্তি করের ক্ষেত্রে গত অর্থবর্ষে সম্পত্তি করে প্রায় 90 কোটি আয় বৃদ্ধি। আগামী বছর আরো কর বাড়াতে স্পেশাল প্রজেক্টে নজর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের কাছ থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। বিশ্বজিৎ, দেখো, 2023-24-এর যদি পরিসংখ্যান দেখি, তাহলে কলকাতা পুরসভার সম্পত্তি কর বাবদ 1210 কোটি 49 লক্ষ টাকা আয় করেছে। আর তার আগের বছর এই আয় ছিল 1120 কোটি 35 লক্ষ টাকা, অর্থাৎ প্রায় 90 কোটি আয় বৃদ্ধি করেছে। আর এই আয় বৃদ্ধি হয়েছে মূলত বেশ কয়েকটি পদক্ষেপের জেরে। প্রথমত, যে আনঅ্যাসেস প্রপার্টি ছিল, সেগুলো বেশ কিছু আনঅ্যাসেস প্রপার্টি, সেগুলোকে ইনক্লুড করা গেছে, অর্থাৎ সম্পত্তি করের আওতায় আনা গেছে। দ্বিতীয়ত, বেশ কিছু আইনি জটিলতার কারণে অনেক সম্পত্তি কর বেআইনি আদায়হীন ভাবে পড়েছিল, এবং সেই বকেয়ার সম্পত্তি কর অনেক জায়গায় আদায় করা সম্ভব হয়েছে। এর ফলে এই আয় বৃদ্ধি যেমন হয়েছে, তেমনি এবারে আগামী বছরের যে আয় বৃদ্ধি, তার জন্য এবার নতুন প্রজেক্ট নিচ্ছে কলকাতা পুরসভা। আর এই নতুন নজর থাকছে যে সমস্ত বহুতল, যেগুলো কমপ্লেক্স, অর্থাৎ সেই বহুতলে বেশ কিছু বড় ধরনের বহুতল, যেগুলোকে স্পেশাল প্রজেক্ট এই আওতায় আনা হচ্ছে। অর্থাৎ স্পেশাল প্রজেক্ট হলেই সেই সম্পত্তি কর সেখানে প্রায় 1.5 গুণ হয়ে যাবে। অর্থাৎ তার ফলে একটা বড় আয় আসবে কলকাতা পুরসভার ভান্ডারে। অর্থাৎ এবারে যে লক্ষ্মী লাভ হয়েছে, সেই লক্ষ্মী লাভ হয়েছে একেবারে বকেয়া আদায় ও নতুনভাবে ক্যাম্প করে সম্পত্তি কর আদায়ে জোর দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গেছেন আধিকারিকেরা। আর এবার একেবারে বড় কমপ্লেক্স, যেগুলো স্পেশাল প্রজেক্টের আওতায় এনে সেখানে কর বৃদ্ধির একটা পরিকল্পনা রয়েছে। অর্থাৎ লক্ষ্মী লাভ যাতে অব্যাহত থাকে, সেই প্রচেষ্টা কলকাতা পুরসভা। ধন্যবাদ। मुझे चाहिए सेंसेशनल फील।
और शायद आपके पार्टनर को भी। India's #1 man first condoms. Choose your flavor. समझ आया कुछ? ऑलवेज अपने पार्टनर से पूछो। আপনার উদ্দেশ্যের সাথী হওয়ার জন্যই বানানো হয়েছে মজবুত বাজাজ ফ্যান্স, যার অভিনব কৌশল সুপার 5 টাফ টেকনোলজি দিয়ে তৈরি হয়েছে সর্বক্ষণ সাথে থাকার জন্য। বাজাজ, বিল্ট ফর লাইফ। বন্ধু, খেলা কারোর জন্য থেমে থাকে না, কিন্তু ক্র্যাম্পের মতো একটা ছোট চোটও আপনাকে আটকে দিতে পারে। খেলার মধ্যে বা বিশ্রামের সময় পেশিতে খুব ব্যথা হয় আর খিঁচুনি ধরে। তাই ক্র্যাম্পের জন্য খেলোয়াড়রা খুবই সমস্যায় পড়ে। রেলি স্প্রে তো আমরা ব্যবহার করি, কিন্তু এখন রেলি স্প্রে ক্র্যাম্প রিলিফ স্প্রের ব্যাপারে জানতে পারলাম। ভাই, এটা ভারতের প্রথম ক্র্যাম্প রিলিফ সলিউশন। আর ভালো কথা হলো যে এটা আয়ুর্বেদিক। এর ইলেকট্রোলাইটস সোজা পেশি পর্যন্ত পৌঁছে তা রিল্যাক্স করে দেয়। রেলি স্প্রে ক্র্যাম্প রিলিফ স্প্রে, যাতে আপনি যেতেন, আপনার চোট নয়। বাঙালিদের নাকি সবেতেই প্রশ্ন, সো প্রশ্ন করলেই তো জবাব পাওয়া যায়, তাই না? আগে যখনই কাজের জন্য ট্রাভেল করতাম প্রচুর কল ড্রপ হতো আর অনেক সময় কভারেজই থাকতো না। তখন আমার বন্ধু বলল এয়ারটেলে সুইচ করে নিতে। আমি জিজ্ঞেস করলাম কেন? ও বলল আমার নেটওয়ার্ক সব সময় ভালো চলে। তো আমি বললাম এ তো সবাই বলে, কিন্তু প্রমাণ কোথায়? তখন ও আমাকে বলল ওপেন সিগন্যাল এয়ারটেলকে 6টার মধ্যে 5টা অ্যাওয়ার্ড দিয়েছে। বস, এত যখন অ্যাওয়ার্ড আছে তাহলে কিছু তো বদলেছে। তো ব্যাস সুইচ করে নিলাম। ইউ সি, বাঙালিরা অকারণে প্রশ্ন করে না। হাতে যে সেজেছে মেহেন্দি, কাবেরি কাবেরি মেহেন্দি। কাবেরি মেহেন্দি কোন হাতে ফুটুক ভালোবাসার গভীর রং। CRI Pump. CRI Pump. CRI Pump. CRI Pump. CRI Pump. CRI Pump. Now sold in more than 100 countries. CRI Pumps. Pumping trust worldwide. দেখো দেখো, চোখ খুলে দেখো, আমাদের ভোটেই তৈরি হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো। আর আমাদের লাইফ তো শেষ হয়ে গেল বাবা। আমাদের সময় তো আটকে থাকা, ঘোরানো, হয়রানির কালচার ছিল, কিন্তু এখন তোমাদের বড় কিছু করার জন্য একজন বসে আছে। শুধু 10 বছরে স্পিড দেখে নাও। অটল সেতুর থেকে অটল টানেল দেখো, চেনাব ব্রিজ থেকে বগিবিল ব্রিজ দেখে নাও। প্রতিটি ছোট বড় শহরে মেট্রো তৈরি হচ্ছে। আর এত কিছু করার পরেও মোদিজি বলছেন এটা তো শুধুমাত্র ট্রেলার। আমাদের স্বপ্ন পূরণের গ্যারান্টি মোদিজি, আর ওনাকে জেতানোর গ্যারান্টি কার? বাপ বেটার। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। খেজুরির খবরে নজর রাখবো। খেজুরিতে মাটি মাফিয়ার দৌরাত্ম্য। অভিযোগ, সরকারি অনুমতি ছাড়াই খেজুরিতে এভাবেই দিনের পর দিন, দিনে দুপুরে একেবারে মেশিন দিয়ে মাটি কেটে অবাধে চলছে পাচারের কাজ। কোথাও আবার মাটি দিয়েই অবৈধভাবে চলছে পুকুর ভরাট। যারা স্থানীয়রা, যাদের চোখের সামনে এই ঘটনা ঘটছে, তারা কি বলছেন শোনাবো। প্রশাসনকে জানানোর মতো ভাব ভাষা কাউই কিছু বলতে পারছে না। অথচ মানে যদি অন্যের কোপে পড়তে হয়, যদি রাজনীতির কোপে পড়তে হয়, কিন্তু অন্যায় এটা সবাই এক বাক্যে স্বীকার করছে। ভয়ে কেউ মুখ খুলতে পারছে না। যদি অপ্রিয় হয়ে যায়, যদি রাজনীতির কোপে পড়ে যায়, প্রশাসনের আরও সক্রিয় হওয়া উচিত। ওনাদের কাছে খবর থাকে, খবর আসে, কিন্তু ওনারাও আমার মনে হয় নিরুপায়। ওনারাও করতে পারেন কিন্তু করছেন না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত। সুজিতের কাছে যাব। সুজিত, স্থানীয়রা বলছেন যে এই ঘটনায় প্রশাসনেরও বোধহয় কিছু করার নেই। সত্যি কি তাই? মানে প্রশাসনের কি এক্ষেত্রে কিচ্ছু করণীয় নেই? করার আছে। আসলে মানুষজন কথা বলছেন এই কারণে, রাজনৈতিক যে একটা হস্তক্ষেপ সেটা হয়তো অপ্রত্যক্ষভাবে মানে দেখা যাচ্ছে, এবং সেখানে কিনা এই যে ভোটের সময়ে একটা সুন্দর সময়, যখন কিনা প্রশাসন ব্যস্ত কিংবা অন্যরা সবাই ব্যস্ত আছেন, সেই সুযোগটা নিতে চাইছেন খেজুরির এক শ্রেণীর মাটি মাফিয়ারা। তারা এই কাজ বছরভর করেন, কিন্তু তারা সময় জ্ঞানটা তাদের মধ্যে আছে, কোন সময় স্পিড বাড়াতে হবে এ ধরনের যে অপরাধমূলক কাজ করার জন্য, অবৈধ কাজ করার জন্য। এই একটা সময় যখন কিনা ভোটে ব্যস্ত রয়েছে প্রশাসনের আধিকারিকরা বা প্রশাসন, তখন সেই সুযোগে একেবারে বলা যায় ঝোপ বুঝে কোপ মারছেন খেজুরির এই মাটি মাফিয়ারা। তারা কি করছেন? একেবারে অবাধে কেটে নিচ্ছেন মাটি,
এবং তা পাচার করছেন, আবার নয়নজুলি ভরাটও করে দিচ্ছেন। অর্থাৎ কিনা দ্বিগুণ দ্বিগুণ অপরাধ বা বলা যায় অন্যায় কাজ চালিয়ে যাচ্ছেন। এবং সেই ছবি আমরা যখন নিউজ 18 বাংলায় আমরা তুলে ধরছি বা এই ব্যাপারে কথা বলছি, ভিডিও জেনে ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু প্রশাসনকেও তো নিজেদের একটা বলা যায় যে লক্ষ্য নজর বাড়াতে হবে। কারণ সুজিত, এক্ষেত্রে স্থানীয় যে পঞ্চায়েত সমিতির তরফে এই বিষয়ে কি বলা হচ্ছে? কেননা এইরকম একটা ঘটনা ঘটলে স্থানীয় পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির কাছে তো সেই খবরটুকু থাকার কথা, তারা কি বলছে একবার শোনাবো। আমাদের তো এইসব খবর জানা নেই, তবে জানলাম আমরা বিভিন্ন সূত্রে আমরা খোঁজ নিয়ে দিচ্ছি যাতে দ্রুত তাড়াতাড়ি এগুলো বন্ধ করা যায়। আমরা যত তাড়াতাড়ি পারবো এসব বন্ধ করব। বিজেপি তো তাদের তো একটাই কথা, আমাদের বিরুদ্ধে কেওয়াস ছড়ানো। আমরা দেখছি, খোঁজ নিয়ে দেখছি চতুর্দিকে, যেভাবে দ্রুত তাড়াতাড়ি আমরা বন্ধ করতে পারি সেই চেষ্টা করছি। অর্থাৎ এই ধরনের ঘটনা হলে তো অবশ্যই বিরোধী রাজনৈতিক দল তারা তো আসরে নেমে পড়বেই, সেক্ষেত্রে বিজেপি স্থানীয়ভাবে তারা কি বলছেন শোনাবো। এটা তো তৃণমূলের কালচার, আমাদেরকে তো এটা নিয়ে বলে কিছু লাভ নেই। আমরা বিরোধী দলের থেকে আজকে প্রশাসনিকে থেকেও আমরা টেবিলে চিল্লালেও আমাদের কথা গুরুত্ব দেওয়া হয় না, কারণ এই সিস্টেম করেই তৃণমূলের আজকে ইনকামের জায়গা তৈরি হয়েছে। তারা অবৈধ মাটি বিক্রি করছে, তারা খাল ভর্তি করে দোকানপাট করাচ্ছে, এবং এটাতে সমস্ত তৃণমূল নেতাদের নিচ থেকে উপর পর্যন্ত সবারই মদত আছে। প্রশাসনে আমি বারংবার জানিয়েছি, আমি ইরিগেশন ডিপার্টমেন্টে জানিয়েছি, তাকে জানিয়েছি, বনভূমি দপ্তরকে জানিয়েছি, আমি বিডিও সাহেবকেও বলেছি, বাট এর কোনো সুরাহা হয়নি। এবং এরা প্রত্যেকটা সময় চেষ্টা করে আমাদের কথাগুলোকে সব দেখছি করে ছেড়ে দেয়। সুজিতের কাছে আরো একবার যাবো। সুজিত, বিডিও বিএলআরওর মতো যারা প্রশাসনিক কর্তারা, তুমি যখন এই খবর করলে তারপর তারা কি বলছেন? আদৌ কি এটা বন্ধ হবে? ভিডিও কিন্তু ভূমিকা রেখেছেন। ভিডিওকে দেখা গেল তিনি জানার পরপরই কিন্তু ফোনাফোনি করলেন এবং ব্যবস্থা নিচ্ছেন। এটা একটা তার যে ভূমিকা সেটা কিন্তু সদর্থক, এটা স্পষ্ট আমরা দেখতে পেলাম। এবং তিনি জানাচ্ছেন যে আমরা নিউজ 18 বাংলা যে খবরটা তুলে ধরছি বা তাকে জানাচ্ছি, তার কাছে এই বিষয়টি জানার জন্য তিনি বলছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছেন, একই সঙ্গে তিনি ব্যবস্থাও নিচ্ছেন। এটা একটা ভালো দিক। কিন্তু বিরোধী হোক কিংবা শাসক দল, রাজনীতি করার জন্য শুধু পাল্টা বিবৃতি দিলে তো দায় তারা এড়াতে পারবে না। কারণ এইসব অপরাধ বা এইসব খারাপ কোনো কাজ বন্ধের জন্য সবাইকেই তো উদ্যোগ নিতে হবে। একেবারে সবাইকে উদ্যোগ নিতে হবে, এবং সব থেকে বড় উদ্যোগ যাদের নেওয়ার কথা অর্থাৎ প্রশাসনিক কর্তারা, সেই বিডিও কি বলছেন শোনাবো। এই ব্যাপারে আমাদের কাছে বিভিন্ন মাধ্যম থেকে খবর আসছে, যেমন আপনারাও যে খবরটি দিয়েছেন সেটা আমরা পাওয়ার পরে তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করি এবং সেখানে যে কাজ হচ্ছিল সেটা বন্ধও করা হয়েছে অলরেডি। আর মাটি কাটা যেমন অপরাধ, সেটা সরকারি জমি থেকে তো নেওয়াই যায় না, বিএলআরও অফিস থেকেও সেগুলোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ, মানুষের সচেতনতা বাড়ানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং আমরা আপনাদের থেকে যে খবর পাচ্ছি সেটাও আপনাদের সদর্থক ভূমিকাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা খবর পেলে অবশ্যই অ্যাকশন নিচ্ছি, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য পদক্ষেপ চলছে, আইনত পদক্ষেপ যা আছে সেগুলো গ্রহণ করা হচ্ছে, হবে। নজর রাখবো দক্ষিণ 24 পরগনার দিকে। কাকদ্বীপের মৎস্য বন্দর এবং ফ্রেজারগঞ্জের মৎস্য বন্দর, এই দুটি মৎস্য বন্দরের দুটি ড্রাই ডক, এই দুটি সরকারি যে ড্রাই ডক দুটোই অচল থাকায় সমস্যায় পড়ছেন কাকদ্বীপ এবং ফ্রেজারগঞ্জের মৎস্যজীবীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, ঠিক কি কারণে এই ড্রাই ডক গুলো বন্ধ হয়ে রয়েছে? হ্যাঁ দেখো, প্রথমেই বলে রাখি মৎস্যজীবীদের সুবিধার্থে কিন্তু এই কাকদ্বীপ এবং ফ্রেজারগঞ্জ যে মৎস্যবন্দর দুটি ড্রাই ডক করা হয়েছিল। যেটা অভিযোগ, যেটা অ্যাসোসিয়েশনগত অভিযোগ যেটা আসছে, যে কাকদ্বীপের যে মৎস্যবন্দরের যে ড্রাই ডকটা সেটা চালু কোনোদিনও চালু করা হয়নি, উদ্বোধন হয়ে গেলেও সেই থেকে কিন্তু যে টেকনিক্যাল সমস্যা রয়েছে কিছু, তাতে কোনোভাবেই ট্রলার তোলা সম্ভব নয় এবং যে মৎস্যবন্দরের যে নদীর নাব্যতা সেটা কমে যাওয়ার কারণে ওই ড্রাই ডকটি একদম অচল। তবে কয়েক বছর আগে ফ্রেজারগঞ্জে কিন্তু আরও একটি ড্রাই ডক তৈরি করা হলেও সেটা 1 বছর ধরে প্রায় বেহাল এবং বিকল হয়ে পড়ে রয়েছে। এবং সেই কারণে এই মুহূর্তে তুমি জানো যে সামুদ্রিক মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে, অর্থাৎ মৎস্যজীবীরা এই 2 মাস কোনোভাবেই তারা সমুদ্রে ফিশিং করবে না। এই 2 মাস কিন্তু তাদের মূল কাজ হচ্ছে ট্রলার সারাই করা এবং জাল যে জিনিসপত্র সব কিছু কিন্তু রেডি করা, পরবর্তী সিজনে
সিজনের জন্য, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ফেজারগঞ্জের যে ড্রাই ডকটা সেটা বিকল হয়ে থাকার কারণে তারা কিন্তু চরম সমস্যার মধ্যে পড়েছে। অর্থাৎ এই ড্রাই ডকগুলির মাধ্যমে ট্রলারগুলিকে কিন্তু নদী থেকে ডাঙায় তোলা হয় এবং সেই ডাঙাতে সেই ট্রলার রিপেয়ারিং করা হয় এবং সেই রিপেয়ারিং করার পর আবার পরের যে সিজনের জন্য তারা কিন্তু প্রস্তুতি নিয়ে নেয়। কিন্তু এই মুহূর্তে এই ড্রাই ডক দুটি বিকল থাকার জন্য কিন্তু চরম সমস্যায় পড়তে হচ্ছে এবং যেটা অভিযোগ করা হচ্ছে এই ড্রাই ডকগুলিকে যে পদ্ধতিতে তৈরি করা হয়েছে সেখানে গলদ রয়েছে, যার কারণে ট্রলার তুলতে গেলে কিন্তু বিভিন্ন সময়ে বড় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণে বেশি সমস্যা যাদের পোহাতে হচ্ছে, অর্থাৎ যারা মৎস্যজীবীরা এবং তাদের ইউনিয়ন, অবশ্যই তাদের তরফে কি বক্তব্য দেওয়া হলো শোনাবো। এই মুহূর্তে আমাদের সরকারি সিস্টেম অনুযায়ী আমাদের যে 61 দিনের ব্যানফ্রড সেটা আমরা সকল মৎস্যজীবীরা আমরা বন্ধ করেছি এবং আমাদের সব ট্রলারগুলো এখন আমরা যেখানে যেখানে রাখার সিস্টেম তৈরি করেছি সেই জায়গায় আমরা রাখতে পারছি না। ড্রাই ডকটা পলি পরে পুরোই অকেজো হয়েছে, একদমই ড্রাই ডকের আমরা কাজ করতে পারছি না। কারণ বলতে ট্রলারটা ড্রাই ডকটা এমন স্লিপে তৈরি হয়েছে ওইভাবে ট্রলার তোলা যাচ্ছে না, ওটা সিস্টেমটাই ভুল করা হয়েছে। ড্রাই ডক বলতে আমাদের তো মূলত কাকদ্বীপ এবং হচ্ছে ফেজারগঞ্জে, এই কাকদ্বীপের যে ড্রাই ডকটা সেটা যখন নতুন হয় সেই নতুন থেকেই তারপর ওপেন হলো। ওপেন হওয়ার পর থেকে কিন্তু ড্রয়িংয়ের ভুলের জন্য কিন্তু তো ওখানে কিন্তু ট্রলার তোলা সম্ভব হয়নি, ওটা বন্ধ হয়ে পড়ে আছে। তো এখন যদি না ওই ড্রাই ডক যদি ব্যবহার করতে পারলো তাহলে তো আমাদের ফিশারম্যানরা ওই ট্রলারগুলোকে নিয়ে কী করবে, কোথায় রিপেয়ারিং করবে? কাকদ্বীপ যে হারবারটা আছে সেখানে ফেজারগঞ্জে যতটা ফ্যাসিলিটি আছে, কাছাকাছি জোয়ারটা পাওয়া যায়, জলটা থাকে। কাকদ্বীপে কিন্তু অনেক সময় ড্রাই হয়ে যায়, জলটা থাকে না। আমি একটু খোঁজ নিয়ে জানতে হবে কাকদ্বীপে এই মুহূর্তে টেন্ডার হয়েছে কিনা, এনআইটি হয়েছে কিনা, কী অবস্থায় আছে আমার জানা নেই। তবে আমি যতটুকু জানি যে আপাতত বন্ধ আছে। আমি চেষ্টা করব যাতে কথাবার্তা হয়ে যাতে তাড়াতাড়ি এটা মেরামত করে দেওয়া যায়।